আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক। আজ পবিত্র জুম্মার দিন, শুক্রবার, ২০২৪ সালের শেষ শুক্রবার, শেষ জুম্মার দিন। আগামী শুক্রবার ২০২৫ সালের প্রথম সপ্তাহের প্রথম জুম্মার দিন হবে। আমাদের অনেকের জীবনে হয়তোবা সেদিনটি নাও আসতে পারে। অনেকের জীবনে আরও ১০০ বছর হয়তো তারও বেশি বেঁচে থাকার সুযোগ হবে। এইমাত্র আমি দেখতে পেলাম আমার অত্যন্ত প্রিয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে আমি কমপক্ষে ৬০ বছর আগে থেকে চিনি। একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি, একসঙ্গে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত করেছি, যুদ্ধ করেছি। সেই মহান মুক্তিযুদ্ধের অন্যতম সৈনিক, সংগঠক, মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের আজ জন্মদিন। সম্ভবত ৮৫তম জন্মদিন হতে পারে আমার হিসাবে, এমনই হবে কাছাকাছি। যিনি ২০২১ সালের ১লা জানুয়ারি, এই কনকনে শীতের মধ্যে, আজ থেকে ধরেন ৩ দিন পর, তাই না? জানুয়ারি মাস, ১লা জানুয়ারি শুরু হবে। আজ ২৭ যদি হয়, ২৮, ২৯, ৩০, হ্যাঁ, মাঝখানে ৩ দিন। তিনি অসুস্থ শরীর নিয়েও আমাদের গ্রামের বাড়ি চেড়িয়ারাতে, শাহরাস্তি উপজেলার চেড়িয়ারা গ্রামে গিয়ে আমার মায়ের নামে হাসমতান্নেসা হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডারগার্টেন উদ্বোধন করেছিলেন। যিনি গরিব মানুষের জন্য হাসপাতাল তৈরি করেছেন, গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করি। এই ধরনের জনসেবক, দেশ দরদি, দি রিয়েল প্যাট্রিয়ট অ্যান্ড এ রিয়েল ফ্রিডম ফাইটার, যিনি ১৯৬৯ সালে লন্ডনে FRCS পরীক্ষা না দিয়ে মহান মুক্তিযুদ্ধে যোগদান করার জন্য ভারতে ছুটে এসেছিলেন। আগরতলায় মেলা ঘরে তার সাথে আমার সেখানেও দেখা হয়েছে। ফিল্ড হাসপাতাল তৈরি করেছিলেন প্রথম ডক্টর নাজিম আহমেদ। আমি দেখি তাকে পাই কিনা। তিনিও আমার অন্যতম সহযোদ্ধা। ডক্টর নাজিম ভাই, আপনারা তাকেও অনেকেই চিনেন। ইনি ডক্টর নাজিম। একটু ঘুরাইয়া দেখাই, কারণ আলোর ঝলকানির জন্যে। ইয়াস ভাই, কেউ এখন এই মেসেজ পাঠাবেন না, ওকে প্লিজ। একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ডক্টর নাজিম ভাই। আপনারা তাকে অনেকেই চিনেন, অনেকে চিনেন না। যারা সত্যিকারের দেশপ্রেমিক, সত্যিকারের ভালো মানুষ, নীরবে কাজ করে যান, নাম জাহির করেন না। এই ফেসবুক আবিষ্কার না হলে আপনারা কি আপনাদের প্রিয় শেফুদাকে চিনতে পারতেন? আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেক মানুষের পরিচয়,
বাংলাদেশে আমি দেশ স্বাধীন হওয়ার পর সারা বাংলাদেশ চষে বেরিয়েছি, স্বনির্ভর বাংলাদেশের প্রশিক্ষক হিসাবে কাজ করেছি এবং আমার এই হাতটি কমপক্ষে পবিত্র হাত, কর্মীর হাত। আমি কখনো নেতা হই না, নেতা বানাই। আই অ্যাম নট এ কিং, বাট আই এম এ কিং মেকার। গ্রামে গঞ্জে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের সাথে কাজ করেছি। আমার এই হাতটি কমপক্ষে 10 থেকে 12 কোটি মানুষের সাথে আমি হ্যান্ডশেক করেছি, কাজ করেছি, তাদের উদ্বুদ্ধ করেছি স্বনির্ভর হওয়ার জন্যে। আমি বলেছি তোমরা চাকর বাকর হবে না, নিজেরা এন্টারপ্রেনিয়ার হও, নিজেরা কাজ করো, নিজেরা এমনভাবে নিজেকে তৈরি করো যেন তুমি কাজ দিতে পারো, অন্যকে কাজ দিতে পারো। ক্ষুদ্র ব্যবসায়ী, ঢাকা শহরের খিলগাঁয়ে গোরান এই এলাকায় প্রভাতী সংসদ আমি গড়ে তুলেছি এবং সেই প্রভাতী সংসদ এখনও আছে। সেখানে আমরা স্বনির্ভর ভিত্তিক কর্মকাণ্ড শুরু করেছি। বেকার যুবকদেরকে নিয়ে মোটিভেশন দিয়েছি, উদ্বুদ্ধ করেছি। প্রথমে ক্যারম বোর্ড কিনে দিয়েছি, তাদেরকে বলেছি এখানে খেলো। মাসাঙ্গের উপর মুড়ির মাসাং বানাইয়া সেখানে খুঁটি দিয়ে মাসাং বানিয়ে দিয়েছি। সেই জনগণকে উদ্বুদ্ধ করার বিভিন্নভাবে সারা ঢাকা শহরে 38টা ক্লাবকে আমাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের আওতায় এনেছি। যুবক যুবতীদেরকে সংঘবদ্ধ করে নিজে কচুরিপানা সাফ করেছি, ময়লা সাফ করেছি। খিলগাঁয়ে আপনারা দেখবেন কমিউনিটি সেন্টার আগে ছিল না, ওখানে রাস্তা ছিল না, বাঁশের সাঁকু, কত মানুষ পড়ে পানিতে ডুবে মরেও গেছে, আহত হয়েছিল। তারপর সেখানে পাকা রাস্তা হয়েছে, প্রভাতী সংসদকে কেন্দ্র করে স্কুল হয়েছে, মিনি গার্মেন্টস হয়েছে। মানে উন্নয়নের যত রকম মডেল হতে পারে সেটা প্রশিক্ষণ, সেখান থেকে সারা বাংলাদেশে আমরা সেই মডেল ভিত্তিক কাজ করেছি। আমার স্ত্রী, আমার বড় বউ নাসরিন আক্তার নাহার ছিলেন সেখানে, আমার সহযোগী হিসেবে কাজ করেছেন। প্রবাসী সংসদ বস্তি উন্নয়ন প্রকল্পের সাধারণ সম্পাদক ছিলেন আমার স্ত্রী, আর সভাপতি ছিলেন তৎকালীন বাংলাদেশ টেলিভিশনের চিফ এক্সিকিউটিভ নিউজ এডিটর রফিকুল ইসলাম সরকার ভাইয়ের স্ত্রী, সভানেত্রী। এইভাবে আমরা বস্তি উন্নয়ন সমিতি, বস্তি কল্যাণ সমিতি এবং ওইদিকে আরও অনেকগুলো ক্লাব ছিল খিলগাঁয়ে, খিলগাঁ তীর্থাপাড়ার এই এলাকায় ছিল, এবং রেল গেটে, শাহজাহানপুর রেল গেটের পাশে আমাদের ক ক খ, আমাদের ক ক ক খ গ, এরকম বিভিন্ন নাম সারা বাংলাদেশের মানে আনাচে কানাচে আমরা গ্রাম সরকার গঠন করেছি। খাল কাটা কর্মসূচি এখন জানেন, মাহবুব আলম চাষির নেতৃত্বে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবও আমাদের সাথে কাজ করেছেন। তিনি পরে এসে আমাদের সাথে যোগ দিয়েছেন। যাই হোক, অনেক কথা। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই আমাদের ছেড়ে চলে গেছেন, প্রায় 2 বছরের উপর হয়ে গেছে, 3 বছর চলছে। আজ তাঁর জন্মদিন। গণস্বাস্থ্য কেন্দ্র আছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায়, তার শাখা আছে। গরিব মানুষের জন্য কম পয়সায়, যেমন ডায়ালিসিস করানো হয় 2000 টাকা, 2200 টাকা এমন নেওয়া হয়। গতকালকে আমি খবর নিলাম এখন 2200 টাকা করা হয়েছে। ওই প্রাইভেট হাসপাতালে যান 5000 টাকা লাগে, পপুলার হাসপাতালে প্রায় 5,500 টাকা লাগে। আমার বড় বউ সেখানেই করে। তো আমি জিজ্ঞেস করছি গণস্বাস্থ্য কেন্দ্রে নয় কেন? তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই মারা যাওয়ার পর
গণস্বাস্থ্য কেন্দ্রের ম্যানেজমেন্টে সমস্যা হয়ে গেছে, কোটি কোটি টাকা চুরিদারি হচ্ছে, লুটপাট হয়ে যাচ্ছে। শিরিন হক ভাবি, জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের স্ত্রী সামলাইতে পারছেন না, যাদেরকে নিয়ে কাজ করছিলেন তাদের মধ্যে অনেকেই কেটে পড়েছে, অনেকে টাকা মেরে দিয়েছে, বিভিন্ন সমস্যা হয়েছে। এবং ডক্টর নাজিম সাহেব টুঙ্গিতে থাকেন, সেখানেও গণস্বাস্থ্য কেন্দ্রের হাসপাতাল আছে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, সব কিছুতে সেখানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী থাকাকালীন অবস্থাতেই ডক্টর নাজিম সাহেবের সাথে কিছু কিছু ব্যাপারে, ডক্টর নাজিমও প্রতিষ্ঠাতা ট্রাস্টিদের মধ্যে অন্যতম মূল উদ্যোক্তা, কিন্তু তাদের মধ্যে মতানৈক্য হয়েছে, মতের অমিল থাকার কারণে সেটার জের হিসাবে আজও মামলা চলছে। বিভিন্ন মূল ব্যক্তি যখন চলে যায়, রাজা বিহনে রাজ্য অন্ধকার। জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের যে পার্সোনালিটি ছিল, তার যে গ্রহণযোগ্যতা ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অনেক স্নেহ করতেন, সম্মান করতেন। আমরা সবাই মিলে এই গণস্বাস্থ্য কেন্দ্র সাভারে গড়ে তুলেছিলাম। আমি ছিলাম ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের চিফ অ্যাডভাইজার, আনঅফিসিয়াল। আমি কিন্তু কোনো ভাতাও নেই না, কোথাও কোনো রকম সম্মানীয় নেই না, আমি শুধু দিতে এসেছি, আমি নিতে আসিনি। আমি নীরবে কাজ করা পছন্দ করি। আমি অনুরোধ করব নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের, যারা এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সরকারকে হটিয়ে মানুষকে একটা মুক্তির পথ দেখিয়েছ, এটাও মুক্তিযুদ্ধ, এটাও বিপ্লব, এটাও একটা গণ আন্দোলন, এটা একটা অভ্যুত্থান। প্রায় 15 বছর যাবৎ অন্যায়ভাবে জুলুমবাজ শেখ হাসিনা, আওয়ামী লীগের মতো একটা জুলুমবাজ দল বিনা ভোটে জোরপূর্বক গণতন্ত্র হত্যা করে জগদ্দল পাথরের মতো আমাদের 20 কোটি মানুষের বুকের উপর বসেছিল, চেপেছিল, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে আজ মানুষ স্বাধীনতার নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু তারাও অনেক ভুল করছে। এই সরকারে অনেক অনিয়ম আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনিও জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের সাথে, মাহবুব আলম চাষি সাহেবের সাথে, আমাদের সাথে আমরা একসাথে কাজ করেছি দীর্ঘদিন। তাঁর অনেক অবদান আছে। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অবশ্যই বাঙালি জাতির গৌরব, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। আমি অনুরোধ করছি, আপনারা সবাই তাঁর হাতকে শক্তিশালী করুন। আজকে সচিবালয়ে আগুন লেগেছে, এই আগুন কারা লাগিয়েছে? এমডি মিল্টন মাহমুদ, আরও অনেকেই এসেছেন, সবাইকে শুভেচ্ছা। রাশেদ আহমদ লিখেছেন পাগল। ইয়াস, আমি কর্ম পাগল, কাজের জন্য পাগল, মানুষের মুক্তির জন্য পাগল। আনে নাকি হাগল, হাগল হইব, হাগল, পাগল না, হাগল, হাগল। আচ্ছা বুঝি, টেক্সট মিউট করা হচ্ছে এখন। আর কেউ আমি আর কারোর টেক্সট দেখব না, ঠিক আছে? কারণ তোমরা অসভ্য জাত, বর্বর, ছোট লোক, গরিব। ইয়াস, তো আমি যে কথা বলছিলাম সেটা হলো, শেখ হাসিনাকে, এই স্বৈরাচারী শেখ হাসিনাকে অনেকে আবার ক্ষমতায় দেখতে চায়। অনেককে দেখি আমি, তারা বলে শেখ হাসিনার সরকারই ছিল, আগে ক্ষমতায় থাকতে বলতো শেখ হাসিনার সরকার বারবার দরকার। আমাদের জনগণই সবচেয়ে খারাপ। জনগণ অসভ্য, দলবাজি করে, অতি আবেগপ্রবণ মানুষ, নিজেকেই তারা ভালোভাবে দেখতে চায় না, নিজেকে তারা স্বাধীন মুক্ত মানুষ হিসেবে দেখতে চায় না। তারা নিজেরাই
পরাধীনতাকে পছন্দ করে, গোলামি পছন্দ করে, চাটুকারিতা পছন্দ করে, দালালি পছন্দ করে। কাজেই আমি আজ শুক্রবার, জুম্মার দিন, জুম্মা মোবারক। পৃথিবীর যে প্রান্তে যেখানেই আছেন না কেন, সবাই নিজেকে ভালোবাসুন, তারপর অন্যকে ভালোবাসুন। নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। অন্যকে অসম্মান করে নিজে কখনো সম্মানিত হয় না। অন্যকে সম্মান করলেই নিজে সম্মানিত হয়। আমি লক্ষ্য করেছি নতুন প্রজন্মের মধ্যে আজ ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে। এর মধ্যেও ভালো ভালো বিপ্লবী গড়ে উঠেছে এবং আমি তাদের উদ্বুদ্ধ করেছি। নতুন প্রজন্মের প্রতি আমার অনেক আস্থা। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে চাকর বাকর না হয়ে, চাকরি করার পিছনে ধাওয়া না করে নিজেরা কিছু করবে, চাকরি দিবে। আমার জীবনে আমি লক্ষ লক্ষ মানুষকে চাকরির ব্যবস্থা করেছি। ইয়াস, আমি সেগুলো ওই নিজের ঢোল, নিজের ঢাক নিজে পিটাই না, কাজ করে প্রমাণ করি। কথা নয় কাজ, মঞ্চ নয় মাঠ। মানুষকে স্বনির্ভর করার জন্যে এবং জ্ঞানে গুণে বিজ্ঞানে শিক্ষিত সুশিক্ষিত করার জন্য কাজ করে আসছি। আমি একজন শিক্ষক, আমি একজন প্রশিক্ষক। আমি চাই নতুন প্রজন্ম যেন পর মুখাপেক্ষি না হয়ে স্বনির্ভর হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই শীতের দিনে আপনারা গ্রামে গিয়ে শীতের পিঠা খান। ঢাকা শহরেও এখনও পাওয়া যায়। সেদিন আমি দেখলাম আমার এক ছোট বোন ডক্টর মুমু, অ্যাডভোকেট মুমু, সে আমাকে দেখিয়েছে। সে একটা গরিব মহিলাকে নিজে টাকা দিয়ে তাদের বাড়ির ওয়ালের পাশে বসিয়েছে, চিতই পিঠা বিক্রি করে। আমার তো দেখে খুব ইচ্ছা হয়েছে খাওয়ার জন্য। এখন আমাদের স্বনির্ভর আন্দোলনের ফলে বিশেষ করে গ্রামীণ ব্যাংক, ব্রাক সহ প্রশিকা আরও অনেকগুলো এনজিও নারীদেরকে কর্মমুখী করেছে, প্রশিক্ষণ দিচ্ছে। এবং এই জন্যে আমি বলি, আপনারা স্কুল, কলেজ, মাদ্রাসাগুলিতে, মসজিদেও হাতে কলমে শিক্ষা দান করুন। মাদ্রাসার ইমাম সাহেবদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রতিটি মুসল্লিকে আজ শুক্রবারে বলবেন, অন্তত প্রতি শুক্রবারে সবাই একটা করে গাছ রোপণ করবেন, একটা করে বৃক্ষ রোপণ করবেন নিজের জায়গায়। প্রতি মাসে যদি 4টা করে বৃক্ষ রোপণ করে, তাহলে বছরে কয়টা হয় দেখেন? 4 × 48, প্রায় 50টা, অর্ধশত গাছ লাগানো হয়। এক একজন যদি লাগায়, 20,000 মানুষের দেশে অক্সিজেনের অভাব হবে না। এই সবুজ বাংলা সবুজ হয়ে যাবে। নিজের পুকুরে মাছ চাষ করেন, মজা পুকুর পড়ে আছে, পুকুরের বাঁধ দিয়ে চতুর্পাশে মাটি কেটে নিজেরাও করতে পারেন। ইয়াস, পরনির্ভরশীল হবেন না। এবং পুকুরের পাড়ে কলা গাছ লাগান, আম গাছ, বিভিন্ন ধরনের পেয়ারা গাছ, 1000 রকমের গাছ লাগানো যায়। শাকসবজির বাগান করা যায়। আমার কলেজ বাড়িতে লাগিয়েছে, সেদিন দেখেছি আমার ভাতিজা কালু মজুমদার, রাশেদ আহমেদ কালু। সে বাগান করা তার খুব শখ। সেও একসময় লন্ডনে ছিল, 8 বছর মনে হয় লন্ডনে থেকেছে। সে স্বনির্ভর হওয়ার জন্য নিজের বাড়িতেও অনেক গাছ লাগিয়েছে। এমন কোনো ফলের গাছ নাই যে তার বাড়িতে নাই, দেখে প্রাণ ভরে যায়। সে গাই পালতো, দুধের গাই, 5 কেজি 6 কেজি দুধ দিত। সম্ভবত সেই গাইটা সে বিক্রি করে দিয়েছে বিশেষ কারণে। তারপরে মাছের চাষ করে। মানুষ বিদেশ থেকে ইম্পোর্ট করার তেমন কোনো প্রয়োজন নেই।
বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই, নিজেই বিক্রি করতে পারে। আমরা এক্সপোর্ট করব বেশি, রপ্তানি করব বেশি, ইম্পোর্ট করব শুধু কাঁচামাল। যেসব রাসায়নিক কাঁচামাল ছাড়া আমরা ওষুধ উৎপাদন করতে পারবো না, গার্মেন্টস শিল্প চালাতে পারবো না। আমাদের হয়তো সুতা আমদানি করতে হয়, তুলা না, সুতা বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের বিভিন্ন ম্যাটেরিয়ালস, যন্ত্রপাতি, এগুলো এখন থেকে দেশেই উৎপাদন শুরু হয়ে গেছে। আমি শুনেছি সুই চায়না থেকে ইম্পোর্ট করা হতো, এখন শুনেছি নিজের দেশেই উৎপাদন হয়। এই যে বোতাম, এগুলো আমাদের দেশেই উৎপাদন হয়, বিদেশ থেকে ইম্পোর্ট করার কোনো প্রয়োজন নেই। নতুন প্রজন্মকে আপনারা সহযোগিতা করুন, উৎসাহিত করুন। বুড়ো বুড়ো চুল পাকা কিছু কিছু দেখি, বিশেষ করে বাম লেফটিস্ট পলিটিশিয়ানস, দে ডেস্ট্রয়েড বাংলাদেশ। দে আর দি মেইন কালপ্রিটস, দি লেফটিস্ট, সো কল্ড সোশ্যালিস্ট, সো কল্ড কমিউনিস্ট। এরা উন্নয়নমূলক কোনো কাজ করে না, এরা শুধু চাঁদা খায়, বিদেশ থেকে চাঁদা আনে, তারপরে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে। You the leftists, I request you, please go to the field, go to the factory and work. নিজে কাজ করুন, তাহলে অন্যরা কাজ করতে উৎসাহিত হবে। আপনারা ওই শুদ্ধ কঠিন বাংলায় কিসব বক্তৃতা দেন টেলিভিশনের টকশোতে এসে। কালকেও আমি দেখেছি আমার পরম শ্রদ্ধাভাজন প্রিন্স ভাই, আমরা একসঙ্গেই ছাত্র ইউনিয়ন করতাম, তিনি এখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। অনেক ভালো মানুষ, অত্যন্ত পরিশ্রমী, মেধাবী। তিনি মাঠে ঘাটে কাজ করেন, শ্রমিকদের সাথেও কাজ করেন, কিন্তু ওই কঠিন কঠিন কিছু বাংলা শব্দ যেগুলো উচ্চারণ করে তার মানুষ বুঝতে পারে না, কৃষক শ্রমিক জনতা বুঝতে পারে না। আরেকজন আছে প্রফেসর ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ ভাই, সে কঠিন কঠিন ইংরেজি লাগায়, আমি নিজেই বুঝি না। এগুলো পাণ্ডিত্য জাহির করতে যাইয়া এরা চাকরি হারাইছে। সে ভাইস চ্যান্সেলর ছিল, সে অনিয়ম করেছে, দুর্নীতি করেছে, সরকারের কখনো পক্ষে বলে, কখনো দালালি করে, কখনো চাটুকারিতা করে। আবার সে তার উদ্দেশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়া। এই লোকটাকে আমি দেখতে পারি না, রিয়েলি। তার চেহারা দেখলে আমার কাছে সোর সোর মনে হয়, রাজাকার রাজাকার মনে হয়। ভিয়েনাতে আসছিল, আমার সাথে দেখা করতে চাইছে, আমার পদধূলি নিতে চেয়েছে। আমি বলেছি না, আমার পদে কোনো ধুলি নেই ভাই, তোমার দেখলে চোর ডাকাইতের মতো মনে হয়, রাজাকারের মতো মনে হয়, চাটুকার টাইপের মানুষ। তোমার কথা আমি শুনেছি ইয়েতে, এই বিভিন্ন জায়গায় টকশোতে। তোমাকে আমার কাছে ভালো লাগে না, তুমি একটা চাটুকার দালাল। ওকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হওয়ার জন্যে আমি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইনডাইরেক্টলি অন্যভাবে সহযোগিতা করেছি, মানে সুপারিশ করেছি। প্রাক্তন শিক্ষামন্ত্রী আপনারা জানেন ডক্টর দীপুমণি সম্পর্কে আমার ভাগ্নি হয়, সে এখনও জেলে। আমি অনুরোধ করব সকল রাজবন্দীদের আপনারা জামিনে মুক্তি দিন, জেলখানায় রেখে দিয়ে কোনো এদেরকে কি কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, এবং এরা পালিয়ে যাবে না। যারা পালিয়ে গিয়েছে, আর যারা বিপ্লব করেছ, সংগ্রাম করেছ, সেই সব ছাত্র জনতাকে, সমন্বয়কারীদেরকেও আমি বলবো, তোমরাও শতভাগ কোনো একেবারে ফেরেশতা না, ভুল ভ্রান্তি সবাই করেছে। সবাইকে জামিনে মুক্তি দেওয়া হোক, কোর্টে ডাকার সময় তারা আসবেন, তাদেরকে কাজ করতে দিন। অনেক বড় বড় শিল্পপতি, তাদেরকে অ্যারেস্ট করে রেখেছেন, দেশে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অনেক বড় বড় ব্যাংকারদের, যেমন আমার জানা মতে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান, তিনি একজন ডাক্তার বাই প্রফেশন, ডাক্তারি কারণে ব্যবসা করেছেন, নজরুল ইসলাম মজুমদার, তাকে কি জন্য অ্যারেস্ট করে রেখেছেন? মিথ্যা পলিটিক্যাল মামলা দিয়ে দিয়ে অনেককেই আপনারা, আওয়ামী লীগ করেছে, সরকারের মন্ত্রী ছিল, উপদেষ্টা ছিলেন, ভ্যাকসিন করে এই মালিক
কঠোর পরিশ্রম করে সে বাংলাদেশের সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি আরও অনেকগুলো কোম্পানি গড়ে তুলেছেন। সরকারের ছায়াতলে থাকতে হয়। যখন যে সরকার আসে ব্যবসায়ীদেরকে সেই সরকারের করুণা নিতে হয়, নাহলে তাদের ফায়দ চলে না। আমলারা দেশ চালায়। সচিবদেরকে আপনারা বলেন যে এখন এই এক সরকার পাল্টায়, কিন্তু সচিব কেন আপনারা সচিবদেরকে আপনারা মোটিভেশন দিন। আমলারা দেশ চালায়, আমলারা প্রজাতন্ত্রের কর্মচারী। এটা একটা ভুল ধারণা। এখনও আমি দেখছি, কালকে শুনলাম অনেক বুদ্ধিজীবীরাও বলে মূলত তারা সেই পদে যাওয়ার জন্যে। আরে সচিব কি একদিনে বানানো যায়? আমি সচিবদের ট্রেনিং দিয়েছি, আমি জানি এক একজন সচিব হতে অনেক বছর লাগে। অনেক মেধাবী ছাত্ররা ওই সেই ক্যাডার সার্ভিসে বিসিএস ক্যাডারে যেতে পারে। ঘুষ দিয়েও কিছু কিছু চলে যায়, মামু খাড়ু দইরাও যায়, কিন্তু ম্যাক্সিমাম মেধাবী লোকজন সেখানে যায়। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে 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 ধাপে ধাপে তাদেরকে উপরে তোলা হয়। 119 জন সচিবকে পদোন্নতি দেওয়া হয়েছে শুনেছি, সচিব করা হয়েছে। আমি খুশি হয়েছি। বাংলাদেশে 119 জন সচিব, তার মানে আগেরও আরও আছে। তাহলে ইট ইজ মোর দেন 200 সচিব। সচিব চারটেখানি কথা নয়। ওকে, আমলাদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন হবে না। তাদেরকে মোটিভেশন দিন, তাদের সম্মান করুন। তারা আপনার সরকারের বিরোধিতা করবে না, তারা সহযোগিতা করবে। আজ সচিবালয়ে আগুন লাগানোর পিছনে কারণ হলো এই সচিবালয়ের লোকদের, আমলাদেরকে উত্তেজিত করা। আমি শুনেছি অনেকে বলে আগুন লাগিয়েছে 2 জন উপদেষ্টা এবং তাদের নির্দেশে এটা হয়েছে। আই ডোন্ট নো, 10,000 কিলোমিটার থেকে আমি কোনো কিছুই দেখি নাই, তাই আমি কোনো কমেন্ট করতে চাই না। বাট এসব নোংরামি। ওটা শর্ট সার্কিটের জন্যে এই আগুন লেগেছে যদিও বলা হয়, হতেও পারে, কিন্তু বলা হয় বিল্ডিংয়ের এই কোনায় ওই মাথায় একটা টাইম, হ্যাঁ হতে পারে, তার ইলেকট্রিসিটির তারের ব্যাপার স্যাপার থাকতে পারে, ইন্টারলিঙ্ক থাকতে পারে। কিন্তু নিজেরা সতর্ক হন। আগুন জ্বালাইতে নিভাইতে এত দেরি হলো কেন? যদি বলা হয় যে ফাইল পুড়ে ফেলার জন্য এটা করা হয়েছে, তারা বোকার স্বর্গে বাস করে। একটা ফাইল থাকে না, কমপক্ষে 3টা থেকে 5টা পর্যন্ত, 6টা 7টা ফাইল থাকে। আর এখন ডিজিটাল যুগ, যখন টাইপ করা হয়, বিভিন্ন ফাইল তৈরি করা হয়, সেগুলো কম্পিউটারে সেভ থাকে। বোকার স্বর্গে বাস করে মানুষ। একজন আগুন নিবাইতে গিয়ে কি সুন্দর চেহারা ভদ্রলোকের, ইয়াং ম্যান, ফায়ারম্যান, তাই না, ফায়ার ব্রিগেডের লোক, ট্রাক চাপা দিয়ে। এই সময় ট্রাক আসলো কেন? আগে থেকে রাস্তা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এগুলো খামখেয়ালিপনা। সবাইকে সতর্ক থাকতে হবে। ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমার একান্ত অনুরোধ, আপনি জনবল বাড়ান। আপনাকে আমি 1000 বার বলেছি, আপনি তো এনজিও চালাইছেন, সেখানেও অ্যাডমিনিস্ট্রেশন প্রয়োজন হয়। প্রশাসনকে আরও শক্তিশালী করুন, আরও বেশি বেশি উপদেষ্টা নিয়োগ করুন। প্রত্যেক মন্ত্রণালয়ের জন্যে একজন করে উপদেষ্টা, একজন ডেপুটি উপদেষ্টা, একজন অ্যাসিস্ট্যান্ট উপদেষ্টা। এইভাবে আপনি এই যে বিক্ষুব্ধ যাদের মন খারাপ, 3 জনকে উপদেষ্টা বানাইছেন ছাত্রনেতা, বাকিরা তো হিংসায় চলে পড়ে ছারখার হয়ে যায়। যদিও তারা বলে না, এটা স্বাভাবিক, হিংসা হবেই। তারা প্লেনে করে উড়ে চলে, তারা কত দেশ বিদেশ ঘুরছে, কচি কচি সুন্দরী তরুণীদেরকে নিয়ে পাশে বসে বসে আরেকজনের বাবা এরকম টিপাটিপি করছে। অন্যেরা দেখে হিংসা হবে না? আমারই তো হিংসে হয়। কচি কচি সুন্দরী তরুণী আমিও সবচেয়ে বেশি ভালোবাসি। যাক, জুম্মার দিনে বেশি এই টুপি পাঞ্জাবি পরে বেশি মস্করা,
ঠাট্টা না করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখানে আছেন সবাই সবার জন্যে দোয়া করি, আশীর্বাদ করি। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ